আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তালেবুর রহমান জানান, ডিবির একটি দল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে স্থানীয় সরকার উপমন্ত্রী ছিলেন সাবের। তিনি 1996 সালের 4 জুলাই থেকে 2001 সালের 19 আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিন মাসের মধ্যে পুলিশ সংস্কার কাজের রূপরেখা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন। রোববার সচিবালয়ে তিনি বলেন, সংস্কারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিশনকে সব ধরনের সহায়তা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সভা হয়েছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। জনতার অভ্যুত্থানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 6 সংস্কার কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা। 3 অক্টোবর সংবিধান সংস্কার বাদে বাকি 5 কমিশনের পূর্ণাঙ্গ কমিটির প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনারা রোববার প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারের রূপরেখা দেওয়া হবে। প্রিপারেশন আমাদের হয়েছে। এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা আমরা বসে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করব, তারপরে আমরা কাজ শুরু করব। সময় আমাদের যেহেতু লিমিটেড 3 মাস, খুব বেশি বাড়াতে পারবো না, খুব বেশি সম্ভব হবে না। আর সুপারিশ হবে 3 ধরনের। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিশনের চাহিদা অনুযায়ী সহযোগিতা করা হবে। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে বিচার বিভাগ সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টদের পাশাপাশি জনসাধারণের মতামত নেওয়া হবে বলেও জানান কমিশন প্রধান। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী। এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধন শেষে মন্তব্য করেন তিনি। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব সেনা কর্মকর্তা সামরিক কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ারও পরামর্শ দেন। ডক্টর ইউনূস বলেন, দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী আবারও জনগণের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ সময় ডক্টর ইউনূস জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনে নিহত সকলের ত্যাগের কথা স্মরণ করেন। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির এই নেতা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে। সাবেক এই মন্ত্রী মন্তব্য করেন, বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। ৭১-এর স্বাধীন দেশে যে অনুভূতি হয়েছিল এবার দেশে ফিরেও সে আমেজ পাওয়া যাচ্ছে। বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। ৭১-এ আমি যখন ২২-২৩ বছরের যুবক ছিলাম, ১৬ই ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল, আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে। দলের যে ৩১ দফা দেওয়া হয়েছে, সেই ৩১ দফাতে পরিষ্কার করে বলা হয়েছে আগামী বাংলাদেশ কি হবে। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি শনিবার ফেসবুকে তিনি লেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একে সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা। আর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
এটি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস। তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? বিস্ময়কর চিহ্ন দিয়ে তিনি আরও লেখেন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির এই প্রতিক্রিয়া। এ বিষয়ে জানতে চাইলে নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি জানান, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি করেছি বিভিন্ন কারণে হইতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আজকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। তো আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই, যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি। তো বিষয়টি নজরে এসেছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন লালমনিরহাট জেলা প্রশাসক। জেনেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। কি করছো কিনা সেটা আমি জানি না, এটা তার বিষয়, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধস্তনদের এমন বক্তব্য আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরিজীবীদেরকে 79-এর কন্ট্রাক্ট রুলস অনুযায়ী আচরণ করতে হয়। সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেটা জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে এফেক্ট করতে পারে। এটা 23-এর এতে আছে। তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে। এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে 105 শিশু নিহত হয়েছে। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, প্রত্যেক পরিবারকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতা যোগ্য ব্যক্তিরা পাচ্ছেন কিনা যাচাই করা হবে। জাতিসংঘের তথ্য মতে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এই বয়সের অনেকেই অংশ নিয়েছে। গুলিতে নিহত হয়েছে 105 জন, আহত হয়েছে অনেকে। 7 অক্টোবর বিশ্ব শিশু দিবসে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে এবং একটা মানপত্র। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ বিভিন্ন ধরনের ভাতার 41% যোগ্য ব্যক্তি পাচ্ছেন না। উপদেষ্টা জানান, ভাতা পাওয়াদের তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এমন ব্যবস্থা করা হবে যাতে কোনো অনিয়মের সুযোগ থাকবে না। এর মানেই হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে বিয়োগ হচ্ছে, পাচ্ছে না, আর একটা হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে, এবং এই দুটোরই পরিসংখ্যান আমরা পেয়েছি। এখন আমাদেরকে আমরা মনে করছি যে আমাদের MIS অ্যাপ্লিকেশনটা যখন হয়ে যাবে, যেটা ইজ নাও আন্ডার রিভিউ, এই জায়গাটা থেকে আমরা অনেক ইমপ্রুভড জায়গায় আসতে পারবো। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের 82,70,898 টাকার সেবা দেয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে $5 মিলিয়ন সহায়তা পাওয়া যাচ্ছে বলে জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিবার্য কারণে 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে প্রশাসন। বিকেলে এক খুদে বার্তায় এ তথ্য জানান 3 জেলা প্রশাসক। সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী 24 দিন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসকরা। তবে পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় এ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। এর আগে 2 থেকে 4 অক্টোবর খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।
নিরাপত্তাজনিত কারণে 3 পার্বত্য জেলায় কঠিন চিবর দান উদযাপন না করার কথা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। দুপুরে রাঙ্গামাটি বনরূপা মৈত্রী বিহারে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো। এ সময় 3 পার্বত্য জেলার 15টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে আলোচনাক্রমে চলতি বছরে কঠিন শিবির দানানুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। ভাবতে পারছি না আমরা যে নিশ্চয়তা পাবো, আমরা নিশ্চিত থাকবো, এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এবার দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রমনা কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা মণ্ডপগুলোতে 8 দফা নির্দেশনা পাঠানো হয়েছে। নিরাপত্তায় সেনাবাহিনী এবং নৌবাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি। সেই সাথে স্বেচ্ছাসেবকরা মণ্ডপের পাহারায় থাকবেন। কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে দমন করা হবে। এবছর সারা দেশে 32,666টি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যার মধ্যে ঢাকা মহানগরে পূজা মণ্ডপ 257টি। আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এইবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। বৃষ্টি পাহাড়ি ঢল কমে এলেও শেরপুর ময়মনসিংহে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। 2 জেলায় পানিবন্দী 3 লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকট বাড়ছে। তবে নদীর পানি কমতে থাকায় আগামীকালের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা পানি উন্নয়ন বোর্ডের। এদিকে 3 দিনে শেরপুরে বন্যায় মৃত্যু হয়েছে 8 জনের। শেরপুরে পাহাড়ে নদীর পানি নামতে শুরু করলেও ভাটি এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নতুন করে পানি ঢুকেছে সদর ও নকলা উপজেলার 10টি ইউনিয়নে। জেলার 5 উপজেলায় এখন পানিবন্দী 2 লাখ মানুষ। আসছে তাড়াতাড়ি, যাতাছে আস্তে আস্তে, বুঝছেন, খাওয়া দাওয়া নাই। ঘর বাড়ি ভিজে গেছে, চুলা টুলা ভিজে গেছে, কই রান্না করবো, দাঁড়ান যায় না। আমাদের ভোগান্তি বলে শেষ করা যাইতেছে না। গরু বাছুর সব রাস্তায় নিয়ে রাখছে, মনে করেন যে খাবার দাবার ঠিক মতো দিতে পারতেছি না। জেলার 35,000 হেক্টর জমির আমন ধান ও 950 হেক্টর জমির সবজির আবাদ তলিয়ে গেছে। তবে নদীর পানি কমতে থাকায় সোমবারের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা পানি উন্নয়ন বোর্ডের। নালিতাবাড়িতে এখনো স্থিতিশীল রয়েছে, তো এই পানিটা নামতে একটু সময় লাগবে, হয়তো ইনশাল্লাহ রাত এবং কালকে দিনের মধ্যে পুরো শেরপুরে পানি নামবে বলে আশা করা যাচ্ছে। ময়মনসিংহের 2 উপজেলায় নতুন 10 গ্রাম সহ 60 গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। এদিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 3 দিনেও পানি না নামায় বাড়ছে ভোগান্তি। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, ঘর ধরে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। গরু পানির মধ্যে বান্ধা, শুকনা খাবার নাই, চিরামুড়ি কোনো কিছুই নেই, পাইলাম না। কয়েক দোকান যাচাই করার পরে আইসা পড়ছে। হসপিটালে আসতে পারে না, রোগী ইমার্জেন্সিতেও পানি হাঁটু সমান। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি। নেত্রকোনায় সোমেশ্বরী সহ প্রধান 4 নদীর পানি বেড়ে দুর্গাপুর ও কলমাকান্দায় অন্তত 25 গ্রামের লোকালয়ে পানি ঢুকেছে। কুড়িগ্রামের সীমান্তবর্তী জিঞ্জিরাম নদীর পানি ঢুকে পড়েছে রৌমারী ও রাজীবপুর উপজেলার 10 গ্রামের নিচু এলাকায়। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অতি ভারী বৃষ্টি এবং সতর্ক না করেই উজান থেকে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণেই ময়মনসিংহ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় উজান ও ভাটির দেশগুলোর সাথে একসাথে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। সকালে রাজধানীর মহাখালীতে জলবায়ু বিষয়ক প্রকল্পের কপ নেটওয়ার্ক কনভেনশনে এসব কথা বলেন উপদেষ্টা। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের শস্য বীজ ভাণ্ডার বিভিন্ন কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে। এ কারণে ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। বীজ রক্ষায় প্রান্তিক নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি সহ প্রায় সব খাতেই সমস্যা দেখা দিয়েছে বলেও জানান পরিবেশ ও বন উপদেষ্টা।
মধ্যে বন্যা চলে গেলেও পানি তো আর নামে না, কারণ হচ্ছে সমুদ্র থেকে জোয়ার আসে আর এদিকে সব খাল বিল ভরাট করে ফেলা হয়েছে। এরকম বন্যা যে হবে এটা কেউ ভাবেইনি কখনো। এখন খাল বিল দিয়ে যে পানি নামবে, সেই পানি নামার উপায় নেই, সবার বাড়িতে আঙিনায় একটু একটু করে পানি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 14,500 কোটি টাকা। সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায়। রোববার রাজধানীর সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা ছিল বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্য মতে দেশে গত মে থেকে আগস্ট পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে 1,83,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগের মধ্যে ছিল ঘূর্ণিঝড় ও বন্যা। ক্রমাগত ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির প্রভাবে গেল 19 আগস্ট শুরু হওয়া বন্যায় দেশের পূর্বাঞ্চলের 11 জেলা ক্ষতিগ্রস্ত হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ চলতি অর্থবছরের জাতীয় বাজেটের 1.81%। 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। এমনিতেই সীমিত সম্পদ, তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়। সিপিডির বক্তারা জানান, বন্যায় ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পাওয়া গেছে। কোনো ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছেন, আবার অনেকেই পাননি। এছাড়া অনেকেই ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও জানায় সিপিডি। এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। অর্থাৎ ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি, কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতে। সিপিডির প্রতিবেদন বলছে, পূর্বাঞ্চলের এই বন্যায় সামগ্রিকভাবে মোট ক্ষয়ক্ষতির 53% হয়েছে বেসরকারি খাতে। বন্যায় কৃষি ও বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই খাতে ক্ষতির পরিমাণ 5,169 কোটি টাকা। যারা তারা পান। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের শুরুতেই জানিয়েছি, সাবেক আওয়ামী লীগ সরকারের পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিস থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আমরা জানি যে ডিবি জানিয়েছে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেক্ষেত্রে একটু জানতে চাই যে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, প্রথমে আসলে একটু জানিয়ে রাখি যে আজকে গুলশানে সাবের হোসেন চৌধুরীর যেখান থেকে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রথমে সেখানে তল্লাশি চালানো হয়েছে, এরপরে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থেকে গ্রেপ্তারের পর সাবের হোসেন চৌধুরীকে মিন্টো রোডের যে ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমাদেরকে আসলে নিশ্চিত করেছেন ডিএমপির যিনি মিডিয়া বিভাগের যিনি দায়িত্বে আছেন, উপপুলিশ কমিশনার তালেবুর রহমান, তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা তার সঙ্গে আসলে কথা বলেছিলাম যে সুনির্দিষ্ট আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি যেটি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই সাবের হোসেন চৌধুরীকে সুনির্দিষ্ট মামলায় আসলে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি বিষয়টি আসলে আমাদেরকে নিশ্চিত করেননি যে তাকে আসলে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আগামীকাল তাকে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সেই ম্যাজিস্ট্রেট আদালতে আসলে হাজির করা হবে। তখনই আসলে বিষয়টি আরো বেশি নিশ্চিত হওয়া যাবে যে সাবের হোসেন চৌধুরীকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো। আপনাকে একটু বলে রাখি যে এরই মধ্যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং সেই হত্যার বেশ কয়েকটি মামলায় সাবের হোসেন চৌধুরীকে আসামি করা হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে এই গত সেপ্টেম্বর মাসে খিলগাঁয়ের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায়ও এই সাবের হোসেন চৌধুরীকে আসামি করে মামলা করা হয়েছে। অর্থাৎ অনেকগুলো মামলাই এরই মধ্যে সাবের হোসেন চৌধুরীর নামে হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আগামীকাল যখন তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে, এরই মধ্যে আসলে আমরা দেখেছি যে এরই মধ্যে এর আগে যাদেরকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, মন্ত্রী
যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা পুলিশ কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের পরদিনই আসলে রিমান্ড চাওয়া হয়েছে আদালতে হাজির করে তখনই আসলে কোনো সুনির্দিষ্ট মামলায় তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে। অর্থাৎ সেটি আসলে ধারণা করা হচ্ছে যে সাবির হোসেন চৌধুরীকে আগামীকালকে যখন হাজির করা হবে তখনই হয়তো বা কোনো একটা নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে এরপরে পুলিশ রিমান্ড আবেদন চাইতে পারে এবং পরবর্তীতে আসলে আদালত সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত একটি আসলে হয়তো বা জানাবে, সেটি জানা যাবে। আদিলুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মুন্সিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে এক মুদি দোকানদারকে হত্যা করা হয়েছে। বিকেলে সদর উপজেলার রামপাল এলাকায় দোকানদার আব্দুল করিম ঢালিকে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, করিম তার দোকানের পাওনাদার মোশাররফ হালদারের বাড়িতে গিয়ে টাকা চান। এতে ক্ষুব্ধ হয়ে মোশাররফ হালদার ও তার ভাতিজা সনেট হালদার তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় নিজ বাড়িতে আসার কিছু সময় পর করিমের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘাতকরা পালিয়ে যায়। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ খলিলুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট 186 জনের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই নারী। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1225 জন। এ নিয়ে বছরের শুরু থেকে সবশেষ হিসাবে হাসপাতালে মোট ভর্তি হন 36,590 জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে হাসপাতালে ভর্তি রোগী সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে এই সংখ্যা 8,144 জন। আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি 99 জন মারা গেছেন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। গত 20 দিনে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে 280 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি বলছে, কর্পোরেট গ্রুপ ও তেজগাঁও ডিম ব্যবসায়ীদের যোগ সাজশে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা। বাজারে প্রতিটি ডিমের দাম 2 টাকা করে বেশি নেওয়া হচ্ছে, আর এভাবে 4 কোটি ডিমে মুনাফা করা হয় 8 কোটি টাকার বেশি। এই হিসেবে শুধু ডিম বিক্রি করেই 20 দিনে হাতিয়ে নেওয়া হয়েছে 160 কোটি টাকা। পোল্ট্রি অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, 15 সেপ্টেম্বর পর্যন্ত মুরগির বাচ্চার দাম ছিল 30 থেকে 35 টাকা। তবে পরের দিন থেকে তা বিক্রি করা হয় 40 থেকে 56 টাকা। এতে কোম্পানিগুলোর বাড়তি মুনাফা 120 কোটি টাকা। কর্পোরেট গ্রুপগুলো তারা সেই দামে বিক্রয় করেননি, তারা স্বীকার করেছেন 11 টাকা 1 পয়সা, যেহেতু উৎপাদক পর্যায়ে সরকার দাম বেঁধে দিয়েছে 10 টাকা 58 পয়সা, কিন্তু তারা বিক্রি করেছেন, স্বীকার করছেন তারা 11 টাকা 1 পয়সা, কিন্তু তারা বিক্রি করেছেন 11 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা। এটা হলো প্রতারণা করেছেন জনগণের সাথে এবং আমাদের প্রান্তিক খামারিদের সাথে। পুঁজিবাজারে 28 কোম্পানিকে জেড ক্যাটাগরি করায় দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। বিএসইসির হঠাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ অনেকেরই। বিশ্লেষকদের মত, নিম্নমানের কোম্পানিকে রাজনৈতিক তোষণে এই দুরবস্থা। তালিকাভুক্তির ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা ও ডিএসইর আরও দূরদর্শিতার পরামর্শ তাদের। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সারি দীর্ঘ হচ্ছে। লভ্যাংশ না দেয়ায় গত 26 সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন 28 কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসই। এর মধ্যে উন্নত মানের এ ক্যাটাগরি থেকে বাদ পড়েছে 5টি, এর পরের বি ক্যাটাগরি থেকে বাদ পড়েছে 23টি কোম্পানি। তবে এর মধ্যে শর্ত পূরণের পর এনার্জি পাওয়ার জেনারেশন ও দেশ গার্মেন্টস আবারও বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। হঠাৎ করে জেড ক্যাটাগরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, কোম্পানিগুলোর ভুলের শাস্তি বিনিয়োগকারীদের ঘাড়ে চাপানো হয়েছে। 2010-এর পর থেকে ওনারা লিস্টেড করেছে, এই কোম্পানিগুলোতে তাদের অডিটর পাঠিয়ে আমাদেরকে রিপোর্ট দিতে বলেন যে তারা কি অবস্থায় রয়েছে, কর্পোরেট গভর্নেন্স কোন অবস্থায় রয়েছে। কোম্পানি একবারে টাকা নিয়ে গেছে, এখন কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না, এর জন্য হচ্ছে উনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো। ডিএসই জানিয়েছে, গত 14 বছরে 2 কমিশনের অনুমোদিত 127টি প্রতিষ্ঠানের মধ্যে 32টি কোম্পানিকে নামিয়ে আনা হয়েছে জেড ক্যাটাগরিতে। জেড ক্যাটাগরির তালিকা বড় হওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করে আমার ইনভেস্টমেন্টটা জেড গ্রুপে চলে আসলো, হ্যাঁ, মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো, আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল। তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না? তাহলে সরকারের পলিসির কারণে, অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে
আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কেট যে ক্যাপিটালাইজেশন কিন্তু লক্ষাধিক কোটি টাকা কমে গেছে। কমছে কারণটা কি? এই 16 বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায়, এবং এই কোম্পানিগুলো ম্যানেজমেন্ট কারা আছে? ম্যাক্সিমাম এমপি, মিনিস্টার অথবা বড় বড় নেতা। নিম্নমানের কোম্পানিকে ঘিরে যেন পুঁজিবাজারে কারসাজি না হয় সেদিকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।